আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের চ্যানেল দ্য ইউনিভার্সিটি এক্সপ্রেস হতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মূলত যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স ফার্স্ট পার্টের ভেক্টর চ্যাপ্টারটা নিয়ে 2.1। আমরা অবশ্যই চেষ্টা করব এস ইউ আহমেদ জব্বার স্যারের বইয়ের আলোকে ব্যাখ্যা করার, আর প্রত্যেকটা টপিক প্রত্যেকটা ফর্মুলা আমরা একটু খুব ব্রিফলি ডিসকাস করব না। যদিও আপনাদের কখনো যদি দরকার হয় যে ব্রিফলি ডিসকাস করা, তখন আমরা টপিকগুলা আলোচনা করব। দেন আমরা শুরু করি। প্রথমত ভেক্টর জিনিসটা কি, আসলে সেটা কিভাবে কাজ করে। এর আগেও আমরা ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে আমরা ভেক্টর নিয়ে খুব থিওরিটিক্যালি আলোচনা করেছি। আসলে আমাদের ম্যাথমেটিক্যালি এখানে তেমন একটা থিওরিটিক্যাল অপশন নাই, খুব সিম্পলি ম্যাথমেটিক্স যেগুলা আমরা জানি সেসব ফর্মুলা নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে আমাদের এই চ্যাপ্টারে কিছু বেসিক প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে বেসিক জিনিসগুলো যদি আমরা আয়ত্ত আনতে পারি ইজিলি আমাদের ভেক্টর চ্যাপ্টারটা খুব অনায়াসে আমাদের আয়ত্তে নিয়ে আসতে পারবো। তো আসি আমরা শুরুতে, ভেক্টর জিনিসটা কি, সেটা কিভাবে কাজ করে বা এর বৈশিষ্ট্যগুলা কি, আর ভেক্টরের গুণন, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমরা ভেক্টর কিভাবে কাজ করব সেগুলো সম্পর্কে আলোচনায় আসি। তো শুরুতে আসি যে আমরা প্রতিনিয়ত আমাদের প্রাত্যহিক জীবনে ঘুম থেকে ওঠা হতে শুরু করে আমরা যে কোনো জিনিস পরিমাপ করতে পারি। যেমন আমরা সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন আমাদের যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে ঘড়ি, যে এখন কয়টা বাজলো, আমি কয়টা বাজে ঘুম থেকে জাগ্রত হলাম। তো সেখানে আমরা যে সময়টা পরিমাপ করলাম সেই সময়টা হচ্ছে একটা রাশি। এই ভৌত জগতে আমরা অনেক কিছু পরিমাপ করতে পারি, সময়ের পরিমাপ করতে পারি, ওজনের পরিমাপ করতে পারি, দৈর্ঘ্যের পরিমাপ করতে পারি, যে কোনো জিনিস পরিমাপ করতে পারি। তো যা কিছু আমরা এই ভৌত জগতে পরিমাপ করি প্রত্যেকটা জিনিসকে বলা হয় রাশি। এই রাশি হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তো প্রথমত আমাদের রাশি হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তো স্কেলার কাকে বলে, স্কেলার জিনিসটা কি? আমরা যদি বাজারে যাই তাহলে বাজার হতে চাল, ডাল বা মাংস যে কোনো কিছু কিনি না কেন, প্রথমত আমরা অবশ্যই বিক্রেতাকে বলবো যে আগে আমাকে 10 কেজি চাল দেন বা 20 কেজি চাল দেন, এই জিনিসটাই বলি। আমরা কিন্তু কখনোই বলি না যে আমাকে উত্তর দিকে 20 কেজি চাল দেন বা পূর্ব দিকে 20 কেজি চাল দেন। এরকম বললে তো লোকেরা অবশ্যই বলবে যে ছেলেটার মাথায় হয়তো গন্ডগোলই আছে। তাহলে এখানে আমরা জাস্ট কি করতেছি, জাস্ট মানটাকে প্রকাশ করতেছি, আমরা কোনো দিক উল্লেখ করতেছি না। তাহলে সেটাকে বলা হয় স্কেলার রাশি। অর্থাৎ যে রাশিকে আমরা শুধু মান দিয়ে প্রকাশ করতে পারি, দিক নির্দেশের আমাদের কোনো প্রয়োজন নাই, সে রাশিকে বলা হয় স্কেলার রাশি। যেমন সময়, আমরা সময় পরিমাপ করতে পারি যে এখন বাজতেছে তোমার 11টা 30। এই 11টা 30টাই হচ্ছে তোমার একটা স্কেলার রাশি। এরপর ভেক্টর রাশি কাকে বলে, যে রাশি প্রকাশ করার জন্য তোমার মান আর দিক উভয় প্রয়োজন তাকে বলা হয় ভেক্টর রাশি। যেমন তোমাকে যদি কেউ এক্স্যাক্টলি কোনো একটা জায়গার নাম যদি ইন্ডিকেট করে দেয়, যেমন মনে করো তুমি ঢাকা শহরে এয়ারপোর্ট স্টেশনে আসো। এয়ারপোর্ট স্টেশনে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে চাচা খিলক্ষেত কোন দিকে বা টঙ্গী কোন দিকে, তাহলে তুমি এখন এক্স্যাক্টলি কোনো একটা লোকেশন যদি তোমাকে দিতে হয় তাহলে তোমাকে অবশ্যই দিকটা মেনশন করতে হচ্ছে। তুমি যদি দিক মেনশন না করো তাহলে লোকটা তুমি কোন দিকে বা তোমার এক্সাক্ট লোকেশনটা কোন দিকে সে ওই জায়গাটা চিনবে না। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, যে রাশিটা প্রকাশ করার জন্য তোমার মান আর দিক উভয় লাগতেছে, সেটাকে আমাদের বলা হয় ভেক্টর রাশি। তাহলে এখন আমরা আমাদের মধ্যে এটাতে কোনো কনফিউশন নাই যে স্কেলার কোনটা ভেক্টর কোনটা, আমরা কিভাবে সেটা পরিমাপ করব সেটা।
তো আমাদের এই চ্যাপ্টারটা যেহেতু ভেক্টর, সেখানের মধ্যে আমরা অবশ্যই চেষ্টা করব যে ভেক্টরের গুণগুলো নিয়ে আলোচনা করার। স্কেলার জিনিসগুলো আমাদের এই চ্যাপ্টারে তেমন একটা নাই, যখন আমাদের আলোচনায় আসবে তখন আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সো শুরুতে করি যে ভেক্টর জিনিসটা আসলে কি। ভেক্টরের ক্ষেত্রে আমাদের যে দুইটা জিনিস অবশ্যই লাগে, সেটা হচ্ছে মান আর দিক। মান জিনিসটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই, যে কোনো একটা ভেক্টরের মান যে কোনো হতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই। কিন্তু এই দিক নির্দেশের জন্য আমাদের একটা সমস্যা হয়ে যায়, আসলে দিকটা কিভাবে নির্ণয় করে এবং আমরা কোন দিক থেকে কোন দিকে যাব সেটা আমাদের কিভাবে মেনশন করবে, সেই জিনিসটা নিয়ে আমাদের একটু কনফিউশন আছে। সো এই চ্যাপ্টারে আমরা এই জিনিসটা নিয়েও আলোচনা করব। তো ভেক্টরের ক্ষেত্রে আমাদের কয়েকটা সংজ্ঞা আসলে জানা দরকার ভেক্টরের শুরুতে। সেটা হচ্ছে ভেক্টরের ধারক রেখাটা কি, ধারক রেখা কাকে বলে। যেমন আমরা প্রথমে একটা সরল রেখা চিন্তা করি, এই সরল রেখাটার নাম দিলাম এবি। তো এবি একটা সরল রেখা। এই সরল রেখার আর যে কোনো একটা ভেক্টরের মান দিলাম, তো মানটা দিলাম ও পি। তাহলে এবি রেখা, এখানে ওপি হচ্ছে একটা রেখাংশ আর এবি একটা রেখা। তাহলে কোনো একটা রেখার যে জিনিসটা আমরা সীমাবদ্ধ করে দিলাম সেটা একটা ভেক্টরের মান। আর এই ভেক্টরের ধারক রেখাটা হচ্ছে যে এই রেখাটা, যে রেখার অংশ, সেটাকে বলা হয় ধারক রেখা। তাহলে আমরা ইজিলি বলতে পারি যে ওপি রেখাংশের ধারক রেখা হচ্ছে এবি, কারণ এবি একটা রেখা, এবি রেখার একটা অংশ হচ্ছে ওপি, সেই ওপিটাই হচ্ছে একটা ভেক্টর, যে ভেক্টরের ধারক রেখাটা হচ্ছে এবি। তো জিনিসটা আশা করি ক্লিয়ার হয়েছে, যে ধারক রেখাটা কি সেটা আমরা ইজিলি এখন বুঝতে পারবো। এরপরে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কি? তাহলে আমরা প্রথমত একটা স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করি, একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা কি? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা হচ্ছে আমরা দুইটা অ্যাক্সিস চিন্তা করি, এই দুইটা অ্যাক্সিসের মধ্যে একটা পয়েন্ট চিন্তা করি, যে এই অ্যাক্সিসটা হচ্ছে x x প্রাইম আর এই অ্যাক্সিসটা হচ্ছে y প্রাইম। সো এখানের মধ্যে আমরা একটা পয়েন্ট চিন্তা করি, সেটা হচ্ছে p একটা পয়েন্ট। এই p বিন্দুর কার্তেশীয় একটা স্থানাঙ্ক হচ্ছে xy। সো দেন আমরা যদি এই বিন্দুর অবস্থান ভেক্টরটা নির্ণয় করতে চাই, তাহলে কোন একটা বিন্দুর অবস্থান ভেক্টর কিভাবে চিন্তা করে, যে অবস্থান ভেক্টরটা হচ্ছে যে ভেক্টরটার মূল বিন্দু হতে তার সংযোজক রেখাংশ, সেটাকে আমরা বিন্দুটার সংযোজক রেখাংশটাকে অবস্থান ভেক্টর নামে কি করি, চিহ্নিত করি। তাহলে এখানে এটার অবস্থান ভেক্টর হচ্ছে ওপি, একটা অবস্থান ভেক্টর। তাহলে এই অবস্থান ভেক্টরের মানটা আমরা কিভাবে বের করব? এই অবস্থান ভেক্টরের মানটা আমরা ধরে নিচ্ছি আর। সেই আর বিন্দুটা বের করার জন্য আমাদের প্রথমত পি থেকে আমরা, অর্থাৎ OX এর উপর একটা লম্ব আঁকলাম। সেই লম্ব আঁকার পর তাহলে আমাদের এখন এই বিন্দুটার নাম দিলাম এম। তাহলে OM আর MP, তাহলে আমরা জানি অটোমেটিক্যালি যে OM সমান x, তাহলে MP সমান হচ্ছে y। তাহলে এই বরাবর আমাদেরকে একটা একক ভেক্টর চিন্তা করতে হবে। তাহলে আমাদের OM এর একক ভেক্টরটার মান কি? আমরা এখানে ধরে নিচ্ছি যে OM ভেক্টরের মান হচ্ছে, OM ভেক্টরের মান হচ্ছে x আর MP ভেক্টরের মান হচ্ছে y। তাহলে একক ভেক্টরটা কি? একক ভেক্টরটা হচ্ছে যে ভেক্টরের মান এক একক, তাকে বলা হয় একক ভেক্টর। তাহলে আমরা কিভাবে একটা একক ভেক্টর বের করতে পারি? কোন একটা ভেক্টরের একক মানটা হচ্ছে, অর্থাৎ একক ভেক্টরকে আমরা ইটা
মানে এটার উপর একটা টুপি পরানো থাকে সেটা দ্বারা চিহ্নিত করি। তাহলে একক ভেক্টরের এক্স্যাক্টলি সংজ্ঞাটা হচ্ছে একক ভেক্টর সমান হচ্ছে ওই যে ভেক্টরটা আমরা মানে যে ভেক্টরে একক ভেক্টরটা বের করব সে ভেক্টর, তাহলে ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের পরম মান। তাহলে আমাদের একক ভেক্টর বের করার জন্য আমাদেরকে অবশ্যই যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একক ভেক্টর সমানটা হচ্ছে যে ভেক্টরের একক মান বের করব সে ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের পরম মান। তাহলে আমরা ভেক্টরের পরম মানটা কিভাবে বের করব সেটা তো ইজিলি বোঝা যাচ্ছে। যেমন কোন একটা ভেক্টর, যেমন p যদি একটা ভেক্টর হয়, তাহলে আমরা যদি p এর একক ভেক্টর বের করতে চাই তাহলে একক ভেক্টরের মান হবে ইটা ইকুয়ালস টু p ভেক্টর, তাহলে ডিভাইডেড বাই মডুলাস অফ p। তাহলে আমাদের মডুলাস ভ্যালু হচ্ছে p এর মডুলাস ভ্যালু কে যদি আমরা ওই ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস ভ্যালু অফ p যদি বসাই তাহলে আমরা ইজিলি একক ভেক্টর পেয়ে যাই। তাহলে আমরা এখানে যে জিনিসটা বললাম যে OM এর একক ভেক্টর কি হবে, OM এর একক ভেক্টরটা হবে, আমরা বুঝতেছি যে এটা একক ভেক্টর সমান হবে, এটা OM সমান আমরা OM ডিভাইড বাই x, তাহলে একক ভেক্টর এটাকে আমরা i দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, তাহলে OM সমান হবে xi। তাহলে আমরা ইজিলি এখান থেকে বুঝতে পারতেছি যে এই মানটা হবে xi। তাহলে একইভাবে আমরা mp সমান বের করতে পারবো না যে yj। তাহলে এখন আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে, তাহলে OP এর অবস্থান ভেক্টরটার মান কি, কারণ আমরা OP সমান জানি, অর্থাৎ OP মানটা যেহেতু এই ভেক্টরের, আচ্ছা এখন আমাদের ভেক্টরের যোগবিধি, অর্থাৎ আমরা ভেক্টরের যোগবিধি নিয়ম অনুযায়ী আমরা জানি যে কোন একটা ভেক্টরের এটা হচ্ছে আদি বিন্দু, এটা হচ্ছে প্রান্ত বিন্দু, এক কথা এটা হচ্ছে যদি ল্যাস হয় এটা হচ্ছে মাথা। তাহলে আরেকটা ভেক্টরের সাথে যদি সেটা সংযুক্ত হয় অন্তবিন্দু, অর্থাৎ দুইটা ভেক্টর পরপর দুইটা ভেক্টরের আদি বিন্দু আর অন্তবিন্দু যদি একই জায়গায় হয় তাহলে ভেক্টর দ্বয় লব্ধি হবে তাদের যোগফলের সমান। সেটার থেকে আমরা ভেক্টরের সামান্তরিক বিধি অর্থাৎ ভেক্টরের যোগবিধি থেকে আমরা সেই ফর্মুলাটা জানি। তাহলে আমাদের এই p যদি একটা ভেক্টর হয় যেটার অন্তবিন্দু আর আদি বিন্দু, কিন্তু q আর একটা ভেক্টর যেটার আদি বিন্দু p ভেক্টরের অন্তবিন্দু অর্থাৎ প্রান্ত বিন্দুর সাথে সংযুক্ত, তাহলে আমরা যদি ভেক্টরটার লব্ধি নির্ণয় করতে চাই তাহলে তাদেরকে অবশ্যই বুঝতে হবে যে তাদের যোগফলের সমান, অর্থাৎ আমরা এটা বলতে পারি যে p প্লাস q। তাহলে এখানের মধ্যে আমাদের যে জিনিসটা অবশ্যই মেনশন করা লাগে যে এই r এর মানটা হচ্ছে xi প্লাস yj, এটা হচ্ছে অবস্থান ভেক্টর OP এর মান। তাহলে আমাদের অবস্থান ভেক্টর সম্পর্কে আমাদের কনফিউশনটা আশা করি চলে গেল, যে কনফিউশনটা ছিল যে কোন একটা ভেক্টরের অবস্থান ভেক্টরটা হচ্ছে সেটা ওই বিন্দু এবং ওই বিন্দু হতে মূল বিন্দুর সাথে সংযোজক রেখাংশটাকে আমরা অবস্থান ভেক্টর দ্বারা প্রকাশ করি। আর এই অবস্থান ভেক্টরের মানটা আমরা একমাত্রিক, দ্বিমাত্রিক বলো, ত্রিমাত্রিক বলো, যে কোন স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা সেটা নির্ণয় করতে পারি। তাহলে আমাদের দ্বিমাত্রিক একটা স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টরের মানটা হচ্ছে r = xi + yj। তাহলে এখানে x আর y যে কোনো কার্তেশীয় মান বা কার্তেশীয় স্থানাঙ্কের x আর y এর যে কোনো ভ্যালু থাকবে। আর যদি একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, যেমন এই একটা স্থানাঙ্ক ব্যবস্থা যেখানের মধ্যে x exists, y exists, z exists, এখানের মধ্যে যদি আমরা একটা স্থানাঙ্ক যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক যদি নির্ণয় করতে চাই বা অবস্থান ভেক্টর নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই তিনটা বিন্দু বা তিনটা এক্সিসের সাপেক্ষে চিন্তা করতে হবে। তিনটা এক্সিসের সাপেক্ষে আমরা ওই বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে পারবো। আর সেই ক্ষেত্রে অবস্থান ভেক্টরটার মান হবে r = xi + yj + z k। তাহলে আমরা ইজিলি এই টপিকগুলা, তো অবস্থান ভেক্টরটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা ইজিলি ভেক্টরের অনেকাংশে আগাই গেছি। তো আমরা এখন একটা সিম্পল একটা ম্যাথ আলোচনা করব। তো আসি, তাহলে আমরা
এস আহমেদ জব্বার স্যারের বইয়ে 4 নম্বরের টপিক থেকে শুরু করতেছি। তো 4 নম্বরের মধ্যে আমাদের একটা ম্যাথ দেওয়া আছে, সেটা হচ্ছে ওয়ে ইকুয়ালস টু 2i প্লাস 3j মাইনাস 4k ও b ইকুয়ালস টু 4i মাইনাস 3j প্লাস 2k। তো এখানের মধ্যে আমাদের এবি ভেক্টরের মান এবং মডুলাস অফ এবি এর মানটা কত সেটা আমাদের জানতে চাইছে। তো সেই জিনিসটার জন্য আমাদের প্রথমত কি লাগবে সেই জিনিসটা, তাহলে আমাদের ও এ ভেক্টরের মান দেওয়া আছে, ওবি ভেক্টরের মান দেওয়া আছে, তাহলে আমরা ইজিলি এবি ভেক্টর সমান কি হবে সেটা আমরা বুঝতে পারি যে এ একটা ভেক্টর, এই ভেক্টরের মানটা হচ্ছে ও এ। তাহলে একই ভাবে আরেকটা ভেক্টর সেটা হচ্ছে ওবি, তাহলে ওবি ভেক্টর মানটা হচ্ছে এটা। তাহলে আমাদেরকে বের করতে হবে এবি ভেক্টরের মান কত। তো জিনিসটা খুব সিম্পল একটা ম্যাটার, যে ওবি এর মান দেওয়া আছে, ও এর মান দেওয়া আছে, তাহলে আমরা সেটা ত্রিভুজের যোগবিধি অনুযায়ী বের করতে পারি। ত্রিভুজের যোগবিধি অনুযায়ী এটা কি আমরা জানি যে ও এ প্লাস, এখান থেকে ধরে নিতে পারি যে ও এ প্লাস এবি ইকুয়ালস টু ওবি। তাহলে ও এ প্লাস এবি ইকুয়ালস টু ওবি, তাহলে এবি ইকুয়ালস টু কি হবে, এবি ইকুয়ালস টু হবে ওবি মাইনাস ও এ। কারণ আমাদের সামান্তরিক বিধি, আমরা ত্রিভুজের যোগবিধি, তাহলে ত্রিভুজের যোগবিধিটা অনুযায়ী আমরা জানি যে কোন একটা ভেক্টরের পাদবিন্দু আর শীর্ষবিন্দু, এটা হচ্ছে পাদবিন্দু, এটা শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুর সাথে যদি অপর একটা ভেক্টরের পাদবিন্দু যুক্ত থাকে তাহলে তাদের লব্ধি যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে সেটাকে আমরা ত্রিভুজের যোগবিধির সাহায্যে প্রকাশ করব। তাহলে ত্রিভুজের যোগবিধি অনুযায়ী এখানে পাদবিন্দু হচ্ছে ও, শীর্ষবিন্দু এ, আবার এবি ভেক্টরের ক্ষেত্রে পাদবিন্দু এ, সেটা কার সাথে সংযুক্ত, এর সাথে, আর শীর্ষবিন্দু হচ্ছে বি। তাহলে আমাদের দুইটা ভেক্টরের মান দেওয়া আছে, এটা হচ্ছে ওবি ভেক্টর, এটা হচ্ছে ও এ ভেক্টর। তাহলে আমাদের এ ভেক্টরের মান নির্ণয় করতে হলে তাহলে আমরা জানি ও এ প্লাস এবি ইকুয়ালস টু ওবি, তাহলে এবি ইকুয়ালস টু হবে ওবি মাইনাস ও এ, সিম্পল জিনিস। তো আমাদের এখান থেকে আমরা এবি ভেক্টরের মানটা কিভাবে বের করব, এবি ইকুয়ালস টু হবে ওবি মাইনাস ও এ। তাহলে ওবি ভেক্টরের মান কি হবে, ওবি ভেক্টরের মান হবে 4i মাইনাস 3j প্লাস 2k মাইনাস 2i প্লাস 3j মাইনাস 4k। তাহলে আমাদের ক্যালকুলেশন করে কি আসে, 2i মাইনাস 6j প্লাস 6k, এই মানটা হচ্ছে আমাদের এবি ভেক্টরের মান। এখন এই ভেক্টরের যদি আমরা মডুলাস সাইন জানতে চাই তাহলে আমরা কি করতে হবে, আমরা ইজিলি বুঝতে পারতেছি, সেটা পরম মান করে দিতে হবে। তাহলে পরম মান ভেক্টরের মডুলাস মানটা হবে রুট করে 2 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 6 স্কয়ার, ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেই মানটাই হচ্ছে এবি ভেক্টরের মডুলাস। সো এখানে আমরা ক্যালকুলেশন করে ফেলি, 4 প্লাস 36 প্লাস 36 72 76 root over 76 দেন এটাই হচ্ছে আমাদের মডুলাস মান। তাহলে এতক্ষণ আমরা যে টপিকটা আলোচনা করলাম সেই টপিকে আরেকটা টাইপের ম্যাথ আমরা এখন আলোচনা করব। আমরা অলরেডি সেটা বোর্ডে কোয়েশ্চেনটা লিখেছি। আমাদের কোয়েশ্চেনটা i plus 2j plus 3k minus i minus j plus 8k এবং minus 4i plus 4j plus 6k হলে বিন্দু তিনটা সমবাহু ত্রিভুজ গঠন করে, অর্থাৎ তিনটা বিন্দুর অবস্থান ভেক্টর, এগুলো হচ্ছে তিনটা বিন্দুর অবস্থান ভেক্টর হলে তাদের তিনটা বিন্দু দ্বারা আমরা সমবাহু ত্রিভুজ গঠন করে সেটা আমরা ম্যাথমেটিক্যালি সলভ করব যে গঠন করে কিনা।
তাহলে আমরা সমবাহু ত্রিভুজের বেসিকটা জানি যে ত্রিভুজের তিনটা বাহু সহ তাদেরকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে আমাদেরকে বাহুদ্বয়ের মান বের করতে হবে। তাহলে বাহুদ্বয়ের মান আমরা কিভাবে বের করব? আমরা প্রত্যেকটা ভেক্টরের এক একটা মান দিয়ে দিই। সেটার মানটা হচ্ছে যেমন a ভেক্টরের মান হবে I প্লাস 2j, আমরা ও এ লিখি সেটা ও এ I প্লাস 2j প্লাস 8k। এরপর OB সমান মাইনাস I, আমরা তিনটা বিন্দু B সমান মাইনাস I মাইনাস j প্লাস 8k, C সমান মাইনাস 4I প্লাস 4j প্লাস 6। তো ABC তিনটা ভেক্টর, এই ভেক্টরের এই তিনটা বিন্দু দ্বারা আমরা যদি একটা সমবাহু ত্রিভুজ গঠন করতে চাই, বা সমবাহু ত্রিভুজ আসলে কি গঠন করা সম্ভব নাকি সম্ভব না, এই টপিকে আমাদের তিনটা কোয়েশ্চেন থাকতে পারে। তিনটা কোয়েশ্চেনটা হচ্ছে যদি চাই আমরা সমবাহু ত্রিভুজ গঠন করা কি সম্ভব কিনা, কিংবা সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে কিনা, কিংবা এই তিনটা ত্রিভুজ দ্বারা যে ত্রিভুজটা গঠিত হবে সেই ত্রিভুজটা কি সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা, বা ত্রিভুজ গঠিত হবে কিনা আদৌ, সেই জিনিসটা। তো এই বেসিক গুলা আমাদের এই একটা টপিক যদি আমরা জানি, বা এই একটা ম্যাথ যদি আমরা ইজিলি সলভ করতে পারি, বা এই ম্যাথটা যদি আমরা বুঝতে পারি, তাহলে বাকি যতগুলো প্রশ্ন আসুক না কেন ইজিলি আমরা আলোচনা করতে পারবো। এখানে এসইউএস আহমেদ জব্বার স্যারের বইয়ে প্রথম একটা ম্যাথ এটা দেওয়া হয়েছে, এরপর বাকি দুইটা আছে, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ নিয়ে। তো সমকোণী ত্রিভুজ নিয়ে সেটা তোমরা ইজিলি করে ফেলতে পারবা যদি এই ম্যাথটা বুঝে থাকো। তাহলে আমাদের প্রথমত তিনটা ভেক্টরের মান দেওয়া আছে। তিনটা ভেক্টর থেকে আমরা এখন যে জিনিসটা আমাদেরকে লাগবে সেটা হচ্ছে ভেক্টরের মডুলাস মানগুলো বের করতে হবে। সেই ভেক্টরের মানটা আমরা বের করে ফেলি। যে এর মানটা হবে, এর মান root over 1 plus 4 plus 64 plus 69 13। b ভেক্টরের মানটা হবে 1 plus 1 plus 64 over 66 68 sorry 1 plus 1 plus 8 66। একইভাবে সি ভেক্টরের মানটা হবে 16 plus 16 plus 36। তাহলে আমাদের ক্যালকুলেশন করে আসে তাও √68। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে বিন্দু তিনটি দ্বারা আমাদের আদক্ষী সমবাহু ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা সেটা গাণিতিকভাবে ব্যাখ্যা আমরা ইজিলি এখান থেকে বুঝতে পারি। যে সমবাহু ত্রিভুজের আমাদের বেসিকটা হচ্ছে যে ত্রিভুজের তিনটা বাহু সমান তাদেরকে আমরা সমবাহু ত্রিভুজ বলি। কিন্তু এখানে আমাদের বাহু তিনটার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এই তিনটা অর্থাৎ তিনটা বাহুর মান আলাদা আলাদা, তাই বুঝতে পারি যে তিনটা বাহু দ্বারা তা যে ত্রিভুজটা গঠিত হবে সেটা সমবাহু ত্রিভুজ হবে না। তাহলে এখন এরপর যদি আমাদেরকে যদি বলে যে সমকোণী ত্রিভুজ গঠন সম্ভব কিনা, তাহলে সেক্ষেত্রে আমাদের পিথাগোরাসের যে উপপাদ্য সেটা অ্যাপ্লাই করতে হবে। তাও পিথাগোরাসের উপপাদ্যের ক্ষেত্রে আমরা যদি বুঝি যে এখানে তিনটা ভেক্টর, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর। তো এখন আমরা যদি এই বাহুটার স্কয়ার, এই বাহুটা ভ্যালুটা আমরা ভেক্টরের মাধ্যমে বের করতে পারবো। এই বাহুটার স্কয়ার যদি এই দুইটা বাহুর স্কয়ার সমান হয় তাহলে সেটা সমকোণী ত্রিভুজ হবে, অন্যথায় সমকোণী ত্রিভুজ হবে না। আর ত্রিভুজের ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে।
এটা হচ্ছে ত্রিভুজ গঠনের সত্য, আর যদি সেটা মেনটেন না করে তাহলে সেটা দ্বারা ত্রিভুজ গঠিত হবে না। তাহলে আমাদের এই একটা টাইপ দিয়ে আমরা তিনটা ম্যাথ কিভাবে সলভ করব সেটা বুঝিয়ে দিলাম। এরপরটা হচ্ছে ভেক্টরের গুণন। আমরা ভেক্টরের ক্ষেত্রে দুই ধরনের গুণক দেখি, একটা হচ্ছে স্কেলার, আরেকটা হচ্ছে ভেক্টর গুণক। এই চ্যাপ্টার থাকবো ভেক্টর গুণন 2.2 তে, তখন আমরা সেটা আলোচনা করব। যখন আমাদের টাইপটা এই টাইপের ম্যাথ আসবে তখন আমরা সে জিনিসটা আলোচনা করব। তো স্কেলার গুণন কি? দুইটা ভেক্টরের গুণফল একটা স্কেলার, যেমন a যদি একটা ভেক্টর হয় এবং b যদি a ও b যদি দুইটি ভেক্টর হয় তাহলে তাদের ডট গুণনটা হচ্ছে a ডট b। a ডট b ইকুয়ালস টু হবে a b cos থিটা। তাহলে দুইটা ভেক্টর a আর b যদি হয় তাহলে তাদের ডট গুণন হবে a ডট b ইকুয়ালস টু ab cos থিটা। এখন আমরা ডট গুণন থেকে কিভাবে বের করব বা দুইটা ভেক্টরের ডট গুণন কিভাবে বের করব সেটা একটা ম্যাথের মাধ্যমে আমরা দেখাই দিচ্ছি। যেমন মনে করো একটা ভেক্টর, যে ভেক্টরের মানটা হচ্ছে 3i প্লাস 2j প্লাস 4k, b আরেকটি ভেক্টর যে ভেক্টরের মানটা হচ্ছে 2i প্লাস 3j মাইনাস 2k। তাহলে এখন যদি দুইটা ভেক্টরের ডট গুণন বের করতে চাই, a ও b ভেক্টরের ডট গুণন বের করতে চাই, তাহলে আমাদের অবশ্যই তাদের মধ্যবর্তী কোণটা জানতে হবে, বা আমরা এখানে দুইটা ভেক্টর থেকে কিভাবে মধ্যবর্তী কোণ বের করব সেটা ইজিলি বের করতে পারি। তাহলে a b ভেক্টরের ডট গুণনটা হবে a ডট b। তাহলে আমরা দুইটা ভেক্টরকে গুণ করে দিলে 3i প্লাস 2j প্লাস 4k ডট 2i প্লাস 3j মাইনাস 2k। তাহলে আমাদের ক্যালকুলেশন করে 6 প্লাস 6 মাইনাস 8, তাহলে আমাদের 4। এটা হচ্ছে আমাদের ডট গুণনের মান। এখন যদি আমরা a আর b ভেক্টরের অর্থাৎ এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কত অ্যাঙ্গেলের ভেক্টরদ্বয় আছে সেটা যদি জানতে চাই তাহলে আমাদের এই সূত্রের মধ্যে ফেলতে হবে। তাহলে আমাদের ডট গুণনের মান জানি, ডট গুণনের মান হচ্ছে 4। তাহলে ডট গুণনের মান যদি 4 হয় তাহলে a ভেক্টরের আলাদা মান কি হবে? a ভেক্টরের আলাদা মানটা হবে √9 প্লাস 4 প্লাস 16 বা 29। একইভাবে বি ভেক্টরের মানটা হবে 4 প্লাস 9 প্লাস 4 বা 25 5। তাহলে আমরা এখন বের করব আমাদের কি কি দেওয়া আছে। a ডট b এর মান বের করলাম 4, তার মডুলাস অফ a এর মান বের করলাম √29, মডুলাস অফ b এর মান বের করলাম 5। তাহলে এখন যদি এদের মধ্যবর্তী কোণ কত সেটা যদি বের করতে চাই তাহলে cos θ ইকুয়ালস টু হবে a ডট b ডিভাইড বাই মডুলাস অফ a মডুলাস অফ b। তাহলে θ ইকুয়ালস টু cos ইনভার্স 1 অফ a ডট b মডুলাস অফ a মডুলাস অফ b। ক্যালকুলেশন করে যে মানটা আসবে, কারণ আমরা ভ্যালুগুলো বসাই দিব, ভ্যালুগুলো বসাইয়ে আলাদা ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেই মানটাই হচ্ছে আমাদের ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের রেজাল্ট। তো এটা তোমরা কমেন্ট বক্সে সবাই জানাই দিও যে আনসারটা কত আসছে। তাহলে আমাদের ডট গুণন গেল,
এখন আসি লম্ব অভিক্ষেপ কি, বা লম্ব অভিক্ষেপ ও উপাংশ জিনিসটা কি। আমাদের অনেকে মনে করে যে লম্ব অভিক্ষেপ আর উপাংশ কিন্তু দুইটাই সেম, অর্থাৎ লম্ব অভিক্ষেপ যে কথা উপাংশ সে কথা, আসলে সেটা সম্পূর্ণ একটা ভুল। লম্ব অভিক্ষেপটা হচ্ছে একটা স্কেলার আর উপাংশ হচ্ছে একটা ভেক্টর। তাহলে আমরা এটা অবশ্যই একটা মিসকনসেপশন, সেটা আমাদের অনেকের হয়ে থাকে যে অনেকে লিখে দেয় যে লম্ব অভিক্ষেপ ইকুয়ালস টু উপাংশ, সেটা সম্পূর্ণ মিসকনসেপ্ট। তো আমাদের লম্ব অভিক্ষেপ যদি আমরা বের করতে চাই, তাহলে কোন একটা ভেক্টরের উপাংশ যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা বলতে পারি যে উপাংশ ইকুয়ালস টু হবে ওই ভেক্টরের একক মান গুণ লম্ব অভিক্ষেপ। তাহলে এখন আসি আমরা লম্ব অভিক্ষেপ কিভাবে বের করব। যদি এই ভেক্টরটা যদি বি হয়, বা বি একটা ভেক্টর হয়, এ যদি আরেকটি ভেক্টর হয়, তাহলে এখানে আমরা লক্ষ্য করি যে দুইটা ভেক্টর বি আর এ। তাহলে এই ভেক্টরের উপর, এই ভেক্টরের যদি আমরা বি বরাবর এ এর মান বের করতে চাই, যদি বলি যে এ ভেক্টরের উপর বি এর লম্ব অভিক্ষেপটা কি, এ ভেক্টরের উপর বি এর লম্ব অভিক্ষেপটা কি, তাহলে কার উপর? এর উপর। তাহলে এর উপর যখন আমরা বলবো, তখন কিন্তু তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে এ ভেক্টরের উপর বি এর লম্ব অভিক্ষেপ কি, তখন তোমাকে একটা আলো চিন্তা করতে হবে। কার উপর? বি এর উপর একটা আলো চিন্তা করো। তাহলে আমি এই জায়গায় একটা টর্চ লাইট দিয়ে একটা আলো চিন্তা করি, তাহলে আলো যদি আমরা দিই, তাহলে এই জায়গার মধ্যে একটা কি হবে? ছায়া সৃষ্টি হবে। তাহলে এই জায়গায়, এই পুরো একটা জায়গার মধ্যে একটা ছায়া সৃষ্টি হচ্ছে। তাহলে এই ছায়া ঘেরার মানটা কি হবে? এই ছায়া ঘেরার মানটা হবে এক্স্যাক্টলি, এটা যদি থিটা হয় আর এই মানটা যদি বি হয়, তাহলে এই মানটা হবে বি cos থিটা। তাহলে আমাদের লম্ব অভিক্ষেপের ক্ষেত্রে এটার বি বরাবর এ লম্ব অভিক্ষেপ হচ্ছে বি, অর্থাৎ এর উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। কার উপর? এর উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। এর উপর বি ভেক্টর লম্ব অভিক্ষেপটা হচ্ছে বি cos থিটা, যার উপরে অভিক্ষেপ, অর্থাৎ যার উপরে অভিক্ষেপ থাকবে সে থাকবে একা। তাহলে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, যেমন এ ডট বি সমান জানি যে আমরা এ বি cos থিটা। তাহলে আমরা এখান থেকে দুইটা ফর্মুলা বের করতে পারি। যদি আমাদেরকে বলে যে এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, তাহলে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, যার উপর অভিক্ষেপটা পড়বে সেই থাকবে একা। তাহলে আমাদের যদি বলে যে এ ভেক্টরের উপর বি এর লম্ব অভিক্ষেপ, তাহলে কার উপর? এর উপর। তাহলে এর উপর যদি হয়, তাহলে বি cos থিটা ইকুয়ালস টু হবে এ ডট বি ডিভাইডেড বাই মডুলাস অফ এ। একইভাবে যদি আমরা প্রশ্ন করি যে বি এর উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ কত, তাহলে আমরা এতক্ষণ ধরে আমাদের যে ছন্দটা ছিল যে বি ভেক্টর যার উপরে পড়বে সে থাকবে একা, তাহলে বি এর উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপটা হবে এ cos থিটা। এ cos থিটা সমান হবে এ ডট বি ডিভাইডেড বাই বি। তাহলে আমরা এখান থেকে দুইটা ফর্মুলা মেনটেন করলাম যে কোন ভেক্টরের যদি আমরা লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে চাই, যে যার উপর থাকবে, যার উপরে সে অভিক্ষেপটা পড়বে সে থাকবে একা। যেমন আমাদের বাকিগুলোর ক্ষেত্রে একদম নরমালি থাকবে যে আমাদের মূল সূত্রটা দিয়ে a ডট b ইকুয়ালস টু ab cos থিটা, সেই ফর্মুলা থেকে আমরা ইজিলি অভিক্ষেপটা বের করতে পারি।
তাহলে যে যে ভেক্টর অভিক্ষেপ নির্ণয় করব তার লম্ব বরাবর আমাদের একটা আলো চিন্তা করতে হবে, অর্থাৎ আমরা একটা লাইট ফেললে যে ছায়া ঘেরা অঞ্চল সৃষ্টি হবে, যে অঞ্চল জুড়ে ছায়া ঘেরা অঞ্চল সৃষ্টি হবে সেটাই হচ্ছে ওই ভেক্টরের লম্ব অভিক্ষেপ। এখন আসি আমাদের এর পরে কনসেপ্ট, সেটা হচ্ছে ভেক্টরদ্বয় লম্ব হওয়ার সত্য। অনেক সময় আমাদের প্রশ্ন আছে যে দুইটা ভেক্টর লম্ব হবে কিনা, গাণিতিকভাবে ব্যাখ্যা দাও, বা এর মান কত হলে ভেক্টরদ্বয় লম্ব হবে। তাহলে আমাদের এখানে কনসেপ্টটা হচ্ছে যে দুইটা ভেক্টরের লম্ব হওয়া সত্য হচ্ছে যদি ভেক্টরের ডট গুণন শূন্য হয়। দুইটা ভেক্টরের ডট গুণন শূন্য যদি হয় তাহলে বুঝতে হবে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব, অর্থাৎ a ডট b ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে আমাদের বুঝতে হবে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব। তাহলে দুইটা ভেক্টর, একটা হচ্ছে a আরেকটা হচ্ছে b, তাহলে দুইটা ভেক্টরের পরস্পর লম্ব হওয়া সত্য হচ্ছে তাদের ডট গুণন যদি শূন্য হয় তাহলে আমরা বুঝবো যে ভেক্টরদ্বয় লম্ব। a ডট b ইকুয়ালস টু 0 হলে ভেক্টরদ্বয় অবশ্যই কি হবে, লম্ব হবে। এরপরে কনসেপ্ট আমরা একটা ম্যাথে যাব, তারপরে পরের কনসেপ্টে আলোচনা করব। তাদের ফার্স্টে ম্যাথটা হচ্ছে যে a ইকুয়ালস টু 2i প্লাস 4j মাইনাস 2k এবং b ইকুয়ালস টু 6i মাইনাস 2j প্লাস 2k। তাহলে এখন আমাদের এখান থেকে প্রমাণ করতে হবে যে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব কিনা, সেটা আমরা ব্যাখ্যা করব। যদি আমরা ভেক্টরদ্বয় পরস্পর লম্ব কিনা সেটা যদি ব্যাখ্যা করতে চাই তাহলে আমাদের বুঝতে হবে যে a ডট b, তাহলে a ডট b ইকুয়ালস টু আমরা কিভাবে আমরা শর্টকাটে ম্যাথটা করতেছি যে 2 6 দুগুণে 12 প্লাস মাইনাস 4 দুগুণে 8 মাইনাস 4, তো ক্যালকুলেশন করে মানটা আসে 0, তাহলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব। তাহলে আমাদের এই কনসেপ্টটা থেকে আমরা বুঝি যে দুইটা ভেক্টরের যদি গুণফল 0 হয় বা শূন্য হয় তাহলে বুঝবো ভেক্টরদ্বয় পরস্পর লম্ব। তাহলে এরপরে কনসেপ্টটা হচ্ছে সমান্তরাল একক ভেক্টরের মানের ফর্মুলা। তাহলে এখন দুইটা ভেক্টর a ও b, দুইটা ভেক্টর এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয়ের জন্য আমাদের কিভাবে আমরা বের করতে পারি সেটা এখন আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা দিব। তো প্রথমত আমাদের ভেক্টরের ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই অবভিয়াসলি মনে রাখতে হবে, সমান্তরাল একক ভেক্টরের সমান্তরাল একক লব্ধি ভেক্টর, অর্থাৎ দুইটা ভেক্টরের যোগফল, দুইটা ভেক্টরের যোগ করে দিলে যে আমরা লব্ধি ভেক্টরটা পাবো সেটা একক ভেক্টর নির্ণয়ের ফর্মুলা হচ্ছে যদি ভেক্টরটা যোগফলের মান অর্থাৎ a প্লাস b আর মডুলাস অফ a প্লাস b, এই মানটাই হচ্ছে ভেক্টরটার সমান্তরাল একক ভেক্টর নির্ণয়ের ফর্মুলা। তাহলে আমাদের এখানে এই টপিকটা হচ্ছে সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করার নিয়ম। তাহলে সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে হলে কি করতে হবে, আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে a এবং b, যদি দুইটা ভেক্টর হয় তাহলে অবশ্যই তাদের ক্ষেত্রে সমান্তরাল একক ভেক্টরের বের করার নিয়ম হচ্ছে এটা ইকুয়ালস টু, তাই দুইটা ভেক্টর যদি আমরা যোগ করে দিই এবং তাদের মডুলাস ভ্যালু যদি আমরা মডুলাস ভ্যালু দিয়ে যদি ভাগ করি তাহলে ইজিলি আমরা একক ভেক্টরটা পেয়ে যাব, এটা ইকুয়ালস টু a প্লাস b ডিভাইডেড বাই মডুলাস অফ a প্লাস b, সেটা হচ্ছে আমাদের সমান্তরাল একক ভেক্টরের নির্ণয়ের ফর্মুলা। তাহলে আমরা একটা কোয়েশ্চনে যাই, সেই কোয়েশ্চনটা ইজিলি আমরা সলভ করতে পারি যে p equal 3i plus 2j minus 2k এবং q equals
মাইনাস আই প্লাস জে মাইনাস 4k। তাহলে এখন আমাদের দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের দুটি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। তাহলে পি আর কিউ দুইটা ভেক্টরে যদি আমরা সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে চাই, তাহলে আমাদের প্রথমত যে জিনিসটা লাগবে যে দুইটা ভেক্টরের লব্ধি একক ভেক্টরের মান কত। তাহলে লব্ধি একক ভেক্টরটা কি হবে পি প্লাস কিউ। তাহলে পি প্লাস কিউ এর মান হবে 3i প্লাস 2j মাইনাস 2k। একইভাবে প্লাস মাইনাস আই প্লাস জে মাইনাস 4k। তাহলে আমরা ক্যালকুলেশন করি 3i প্লাস 2j মাইনাস 2k মাইনাস আই প্লাস জে মাইনাস 4k। তাহলে আমাদের ক্যালকুলেশন থেকে আসে 2i প্লাস 3j মাইনাস 6k। তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর p প্লাস q। তাহলে এখন মডুলাস অফ p প্লাস q হবে মডুলাস অফ p প্লাস q। তাহলে মডুলাস অফ p প্লাস q হবে কত √2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 6 স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে আসে 4 প্লাস 9 প্লাস 36, ক্যালকুলেশন করলে 49 ইকুয়ালস টু 7। তাহলে আমাদের এখানে ম্যাথে আসলো 7। তাহলে আমাদের সমান্তরাল একক ভেক্টরটা হবে, এই প্রশ্নটা মুছে দিচ্ছি, সমান্তরাল একক ভেক্টরটা হবে এটা ইকুয়ালস টু p প্লাস q ডিভাইডেড বাই মডুলাস অফ p প্লাস q। তাহলে আমাদের এখানে p প্লাস q ভেক্টরের মানটা হচ্ছে 2i প্লাস 3j মাইনাস 6k আর মডুলাস অফ p প্লাস q এর মানটা হচ্ছে 7। তাহলে আমাদের এইটাই হচ্ছে রেজাল্ট। তাহলে আজকে এতটুকু পর্যন্ত থাকলো।